যার জন্য আমি বাংলায় ফেল করছি তাকে আমি কিছুতেই বিয়ে করব না আন্টি। ফেল করেছো কি স্যারের দোষে নাকি নিজের দোষে? ভালো করে পড়াশোনা করলে খাতায় সঠিক উত্তরটি লিখলে কি কোনো স্যার ফেল করতে পারে কোনো ছাত্রীকে? নিজের দোষ থাকতে এখন স্যারের উপর দোষটা পাচ্ছ? আমার কথাই শেষ কথা, আমি ওই স্যারকে কিছুতেই বিয়ে করব না। প্রয়োজনে কোনো কানা খোড়া ল্যাংড়া ছেলে হলেও আমি বিয়ে করতে রাজি। দেখো আখি, আমি ওই ছেলের মা বাবাকে কথা দিয়েছি, আশিক খুব ভালো ছেলে, তোমার বিয়ে আশিকের সাথেই হবে, এটাই ফাইনাল। এইটা যদি ফাইনাল হয় তাহলে আপনিও শুনে রাখেন, প্রয়োজনে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তা ওই স্যারকে আমি বিয়ে করব না, করব না, করব না। আন্টি, আখি কোথায়? ওকে দেখছি না যে। বাবা, আখির তো সেই পেট ব্যথা হয়েছে, এই জন্য ঘরে শুয়ে আছে। তোমার মা ফোন করে বলেছিল ওকে তুমি নিতে আসবা, কিন্তু সকাল থেকে মেয়েটা বিছানায় ছাড়তেই পারছে না। কি যে বলি তোমাকে এখন। সে কি এত অসুস্থ আখি, আর আপনি আমার সাথে যাওয়া নিয়ে টেনশন করছেন? চিন্তা করবেন না, আমি কি ওকে একবার দেখতে পারি? হ্যাঁ, ওই ঘরে যাও বাবা, আমি তোমার জন্য জানিয়ে আসছি। এই ঘরে ব্যাটা আসছে। শুনে এক লাফে বিছানায় উঠে দ্রুত কাঁথা গায়ে টেনে নিলাম। কিছুতেই আজ আমি তার সাথে যাব না। এই জন্যই আমার এত নাটক সকাল থেকে। দরজা খোলার শব্দ হলো। আখি, আখি, ঘুমিয়ে গেছো নাকি? কয়েকবার ডাকার পর ডাক শুনলাম, না হলে ভাববে আমি সজাগ ছিলাম। জি স্যার, আপনি এই সময় আমাদের বাড়িতে? তোমাকে নিতে আসছিলাম, মা বলেছিল একবার নিয়ে যেতে। এসে শুনলাম তুমি অসুস্থ। জি জি, আমি খুব বেশি অসুস্থ, যেতে পারবো না। দেখেন না, উঠে বসতেও পারছি না। বেশি খারাপ লাগছে? তাহলে কি একবার ডাক্তার ডাকবো? নাহিনকে কল করে একবার আসতে বলি। না মানে আসলে ডাক্তার দেখানো রোগ তো হয়নি, পেট ব্যথা তো একদিন পর সেরে যাবে। ডাক্তার ডাকা লাগবে না, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, সকাল থেকে কিছুই খাওনি, অল্প কিছু খাও তাহলে বেটার লাগবে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিব একটু পরে। আপনি তাহলে এখন চলে যান, আমি তো আর যেতে পারছি না, বসে থেকে কি করবেন। এই না বাবা চা। আর আখি, এটা কেমন কথা? মেহমান আসলে এভাবে কেউ চলে যেতে বলে? আন্টি উনি তো খুব বিজি মানুষ, সারা দিনে অনেক কাজ থাকে, তাই বললাম। এখন আমাকে ডিস্টার্ব করো না, একটু ঘুমাতে দাও। বাই। আবার কাঁথা দিয়ে মাথা মুড়ে শুয়ে পড়লাম। স্যার, চা শেষ করে স্যার উঠে পড়ল। আন্টি, আমি তাহলে আসি এখন। মাকে আমি বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করবেন না। আর যদি আঁকি বেশি অসুস্থ হয় তো আমাকে জানাবেন, আমি ডাক্তার নিয়ে আসব। ও তো এখনই ডাক্তার দেখাতে রাজি হলো না, একটু রেস্ট করুক। ঠিক আছে বাবা, প্রয়োজনে তোমাকে জানাবো। চলো, আমি কিছুটা এগিয়ে দিই তোমাকে। স্যার বিদায় হয়েছে দেখে ঠাস করে উঠে পড়লাম। গান গাইতে গাইতে প্লাজো ধরে লুঙ্গি ডান্স শুরু করে দিলাম। আচ্ছা মতো বোকা বানিয়েছি। আহা, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আখি, আমার ফোনটা। দরজায় এসে আখিকে দেখে আমি থেমে গেলাম। ও, তো এই বজ্জাত মেয়ের মনে এই ছিল? অসুস্থ তো বাহানা মাত্র। ওয়েট, আখি, তোমার পায়ের কাছে সাপ, সাপ। সাপ কই কই কই, লাফিয়ে খাটের উপরে উঠে গেলাম ভয়ে। পরে মনে পড়লো সাপ কথাটা বলল কে। দেখি দরজায় হেলে দাঁড়িয়ে আছে স্যার। ভয় পেয়ে গেলাম, তার মানে কি সে আমার নাচ দেখে ফেলছে? আপনি আপনি না চলে গেলেন? এই তোমার অসুস্থতা? খুব পেট ব্যথা যে বিছানা থেকে উঠতেই পারছো না? না মামা মানে মানে হলো এখন একটু কমে গেছে। দুইটা বেতের বাড়ি লাগালে পুরোটাই কমে যাবে। আনবো বেত? আমাকে 5 মিনিট দিন, আমি তৈরি হয়ে আসছি। বলেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। দ্রুত হাত মুখ ধুয়ে বের হয়ে ড্রেস চেঞ্জ করে চুল আঁচড়ে বের হয়ে দেখি স্যার ড্রয়িং রুমে বসে আন্টির সাথে গল্প করছে। আমি মিনমিন সুরে বললাম, আমি তৈরি, যাবেন না? বেরো। আন্টি, আমি তাহলে এখন আসছি। আখিকে বিকেলবেলা আমি পৌঁছে দিয়ে যাব, চিন্তা করবেন না। ভয়ে ভয়ে চুপ করে রইলাম বাকিটা পথ। রিকশা এসে থেমেছে স্যারের বাড়ির সামনে। হঠাৎ বিয়ের আগে তার বাড়িতে আমাকে নিয়ে আসার ব্যাপারটা বুঝলাম না, আবার ভয় প্রশ্নও করতে পারছি না। গেট খুলে দিল আমার হবু শাশুড়ি মা। খুব খাতির যত্ন আদর আপ্যায়ন শুরু করেছে আমার। মনে মনে বললাম, সারা জীবন এমনটা থাকলেই হয়। বাড়ির বউদের তো ঢাকঢোল পিটিয়ে কি যত্নের সাথে বাড়িতে আনা হয়, আর সারা জীবন সে কামলার মতো কাজ করে মরে। তখন আর কেউ খোঁজ রাখে না, সংসার তোমার বলে দুনিয়া চাপায় দেওয়া হয় তার কাঁধে। কি ব্যাপার আখি, চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি ওয়াশরুম খুঁজছিলাম। আন্টি বলল এদিকে, কিন্তু এদিকে কোনটা ওয়াশরুম বুঝতেছি না বাহির থেকে। যাব কোন দিক সেটাই দাঁড়িয়ে ভাবছিলাম।
ও, আমার সাথে আসো, আমার রুমের ওয়াশরুম ব্যবহার করো, এই পাশেরটায় ফ্লাশে কিছু সমস্যা হয়েছে। ছোটোখাটো একটা পরিপাটি ঘর, তার সাথে ছোট ওয়াশরুমটায় আমাকে দেখিয়ে দিল। চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তোমার কি বেশি খারাপ লাগছে? নাও টাওয়াল, হাত মুখ মুছে নাও। মা জানালো তোমার মাথা ঘোরাচ্ছে, টেস্ট করবা? তাহলে আমার বিছানা ব্যবহার করতে পারো। না, ঠিক আছি আমি, ওই একটু খারাপ লাগছিল। আচ্ছা, আমাকে আজ এ বাড়িতে আনার কারণ কি? আমার ছোট খালা এবং নানুর সাথে মিট করেছো না? আপনার নানু খুব মজার মানুষ, আমার দারুণ পছন্দ হয়েছে তাকে। শুধু নানুকে পছন্দ হয়েছে আর আমাকে? মাথা নিচু করে নিলাম। স্যার হেসে বলল, মজা করছিলাম। যাই হোক, নানু আর খালা কানাডা থাকেন অনেক বছর ধরে। এবার বেড়াতে এসেছেন মাত্র 1 মাসের জন্য। আমাদের বিয়ের সময় তারা থাকতে পারবেন না, আর তাই তোমাকে তাদের সাথে দেখা করানোর জন্য খানিকটা সময় কাটানোর জন্যই আনা হয়েছে। ও, স্যারকে যতটা রাগী আর গম্ভীর টাইপ মনে করতাম, সে মোটেও তেমন নয়। বাড়িতে এসে তার অন্য রূপই দেখলাম। কিন্তু ওই যে তার জন্য আমি বাংলায় ফেল করেছিলাম, আর ঠিক এই কারণটা মনে পড়লে তার উপর আমি নমনীয় হতে পারি না। চট করে রাগ উঠে যায়। ইচ্ছে তো করে ধরে বিচুটি পাতা লাগিয়ে বেঁধে রেখে বলি, দেখো এখন কেমন চুলকায়। আমার তো এর থেকেও বেশি চুলকে ছিল যখন হেড স্যার পুরো ক্লাসের মাঝে ফেল করা ছাত্রছাত্রীদের বকেছিল, যখন আন্টি আমাকে বকেছিল, যখন স্যার আমাকে ফেল করার অপরাধে মেরেছিল। কি ভাবছো, মায়ের কাছে যাবে নাকি একটু রেস্ট নেবে? আমি আন্টির কাছেই যাব। আপনার ঘরে বসে থাকার জন্য তো আমি আসি নাই যে এখানে বসে থাকবো। স্যার দারুণ সুন্দর করে মুচকি হেসে দিয়ে বলল, তাহলে তুমি বলেছো যখন আমার জন্য এই বাড়িতে আসবে তখন আমার ঘরেই বসে থাকবে। মুখ ভেঙচে তার ঘর থেকে বেরিয়ে এলাম। কারণ সুন্দর একটা দিন কাটিয়ে সবার থেকে বিদায় নিয়ে স্যারের সঙ্গে রিকশায় বসলাম। তার দিকে তাকালে সুন্দর একটা মুচকি হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিয়ে কি আমাকে প্রেমে ফেলার ধান্দা করছে? কখনো না, এই খারাপ স্যারের প্রেমে আমি পড়ব না। একটু বেশি সুন্দর কিনা, এই জন্য বেশি বেশি হাসি দিচ্ছে নিশ্চয়ই। মা বাবার কথা মনে পড়লে এখন আমার আর কষ্ট লাগে না। এক সময় তাদের কথা মনে হলে খুব কান্না করতাম, কিন্তু এখন আর কান্না পায় না। মনে হয় তারা দূরে আছে, ভালো আছে। না বোঝার বয়সে আন্টির কাছে রেখে তারা দুজন বিদেশ পাড়ি জমিয়েছে টাকা ইনকামের আশায়। অথচ আমার তাদের কাছে শুধু ভালোবাসাটাই চাওয়ার ছিল এক সময়। না, তাদের আমি আসতে বলিনি। একমাত্র মেয়ের বিয়ে, তাদেরও তো নিশ্চয়ই আসতে মন চায়, কিন্তু হয়তো কোনো প্রবলেমস আছে। যাই হোক, তুমি মন খারাপ করো না। আমার বাবা মা তোমাকে দারুণ পছন্দ করেছে। তাদের কাছে থাকলে দেখবে তাদের ভালোবাসায় তোমার আর কষ্টই থাকবে না। কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। স্যার অনুমতিহীন আমার হাতটা ধরতেই আমার কান্না এলো। সে মাথায় হাত বুলিয়ে দিল 2 বার। হয়তো এত আদর নিয়ে কেউ কখনো কথা বলেনি আমার সাথে, এর জন্য। আখি, ওই মায়া ঘুম দে, উঠলি নাকি পুকুরে দিয়ে ফেলাবো? আন্টি একটু ঘুমাতে দাও না প্লিজ, আজ অফ ডে। দেখো মেয়ে কাণ্ড, এই বুধবারে অফ ডে কিসের? আর স্কুল আছে, টাইম ওভার হচ্ছে, উঠ বলছি। বুধবার? উফ, শুক্রবার কেন হলো না? একটু শান্তি মতো ঘুমাতাম। উঠতেছি, তুমি ব্রেকফাস্ট রেডি করো। তোমার টিফিন পর্যন্ত রেডি করে বসে আছে, দ্রুত আসো, তৈরি হয়ে নাও। আমি কিন্তু এখন আর স্কুলের ছাত্রী নই। কোনো রকমের টেনে টেনে এসএসসি পাশ করে এইবারই আমাদের কলেজিয়েটের ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছি। কলেজ ড্রেস পরে তৈরি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে স্কুলে চলে এলাম। হে আখি, আখি। স্কুল পাশ করে কলেজের বিল্ডিংয়ের যেহেতু আসতে হয়, সেহেতু স্যারের সাথে দেখা হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন ডেকে ওঠার মানে কি? সবাই জানলে কি ভাববে? ইয়েস স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। এটা তোমার জন্য। গতদিন দিব ভেবে ভুলে গিয়েছিলাম। সাথে করে বাসায় নিয়ে যেয়ে খুলে দেখো। আপাতত ব্যাকপ্যাকে রেখে দাও। যাও, ক্লাসের দিকে যাও। চুপচাপ শপিং ব্যাগটা নিজের ব্যাগে টুক করে ঢুকিয়ে নিলাম। বাড়িতে এসে গিফটটা নিয়ে বিছানায় বসে পড়লাম। শপিংয়ের ভেতরে একটা সুন্দর লাল জড়ি জড়ি টাইপের কাগজে মোড়ানো কিছু। কি হতে পারে ভাবছি। প্যাকেটখানা সামনে নিয়ে, এটা কি আখি? কোথায় পেলে? স্যার দিল আন্টি, আমিও জানি না এটা কি। আন্টি মুচকি হেসে দেখতে বলে, চায়ের কাপ রেখে চলে গেল। আমি কিছুটা সময় প্যাকেটটা খুললাম।
আর চোখ ধাঁধানো একটা গাঢ় খয়েরি কালারের শাড়ি বের হলো, যাতে খুব সুন্দর গোল্ডেন কালারের কারুকাজ করা, সাথে ছোট্ট একটা চিরকুট। প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েছিলে, ভেবেছিলাম শাড়ি পরে যাবে, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম আমি একটা ডাম্পার ছাত্রীকে বিয়ে করতে চলেছি। তার তো আর সাজগোজ পোশাক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যা পায় সেটাই পরে নেয়, বিশেষ কোনো স্টাইলও নেই, আধুনিকতার ধারে কাছেও সে যায় না। তবে এই সিম্পলনেসটাও বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করে আমায়। ঠিক আছে, সবটা আমি শিখিয়ে নেব। শোনো মেয়ে, এই শাড়িটা পরে বিকেলবেলায় তৈরি থাকো, তোমাকে নিয়ে বের হব। চিরকুটখানা পরে চোখ বড় বড় হয়ে গেল। কি সব লেখছে সে, এসব প্রেমে পড়ে সে আমার? ভাবতেই লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেললাম। ভাগ্যে সে এসব কথা আমায় সরাসরি বলেনি, তাহলে তো আমি লজ্জায় শেষ হয়ে যেতাম। চমৎকার, এটা তো খুব সুন্দর শাড়ি। চমকে মুখ থেকে হাত সরালাম, চিরকুটটা লুকিয়ে ফেললাম। উনি দিয়েছে, মানে স্যার এটা দিয়েছে, বলেছে বিকেলে আমাকে নিয়ে বের হবে। হ্যাঁ, আমাকে কল করেছিল, আমি সেটা জানাতেই এলাম তোমাকে। শোনো, এই শাড়িটাই পরে তুমি তৈরি হয়ে নাও, আর একটু সাজুগুজু করে নেবে কিন্তু, হ্যাঁ? কেন, আজ তো আর বিয়ে নয় যে সাজুগুজু করব। দেখো মেয়ের কথা। আচ্ছা ঠিক আছে, সাজতে পছন্দ করে না জানি, কিন্তু প্রথম আশিকের সাথে ঘুরতে যাচ্ছ, একটু সাজুগুজু করবা, আশিকের ভালো লাগবে। কিছু বললাম না, আন্টি চলে গেল। হাতে মেলা বেশিও টাইম নাই। শাওয়ার নিয়ে এসে শাড়িটা পরে নিলাম। নতুন আর হেভি হওয়ার কারণে বেশ বেগ পোহাতে হলো শাড়িটা ঠিকঠাক মতো পরতে। জানি না ঠিক মতো ক্যারি করতে পারবো কিনা। মনের ভালো লাগা থেকে দীর্ঘ দিন পর ঠোঁটে লিপস্টিক ছোঁয়ালাম, লাল খয়েরি কালারের, সাথে খোপা করা চুলে একটা ফ্লাওয়ার ক্লিপ বসিয়ে চোখে হালকা কাজলের সাজ পরিপূর্ণ করলাম। ঘুরে ঘুরে আয়নাতে দেখলাম আমাকে কি সত্যিই সুন্দর লাগছে। জানি না অন্যের কাছে কেমন লাগবে। আসবো। তুমি তৈরি? আসবো বলে অনুমতি নিয়ে আবার আমার অনুমতি দেওয়ার অপেক্ষা না করে সে ঘরে চলে এলো। আমি থ হয়ে গেলাম তাকে দেখে। গোল্ডেন কালারের উপরে লাল খয়েরি বুকের কাজটায় কাজ করা পাঞ্জাবির সাথে জিন্স পরে সে টিপটপ হয়ে আসছে। এক মুহূর্ত নজর ফেলতে ভুলে গেলাম তাকে দেখে। তার অবস্থাটাও সেম। দু পা কাছে এগিয়ে এসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। লজ্জায় পেছন ঘুরে তাকালাম। স্যার একটা ছন্দ কাশি দিয়ে পরিবেশ নর্মাল করার চেষ্টা করলো, তারা লাগালো। তোমার হয়ে গেলে চলো চলো, লেট হলে পরে বকা খেতে হবে। আপনাকে আবার কে বকবে? বলতে বলতে রুম থেকে বেরোলাম। গেলেই দেখতে পাবে। এই 1 মিনিট, তুমি তো ঘরে জুতো পরে চলে যাচ্ছ, সে খেল আছে? পায়ের দিক তাকিয়ে লজ্জায় জিভ কাটলাম। এক্ষুনি জুতা পরে আসছি। জুতা পাল্টে পার্স নিয়ে আন্টিকে বলে বের হলাম। রিকশায় দুজন পাশাপাশি। বুকের ভেতর অদ্ভুত এক ঢিপঢিপানি শুরু হলো। তার মধ্যে একটা হাত সে ধরে রেখেছে নিজের হাতে। ভয় করছে নাকি অস্বস্তি হচ্ছে? তোমার হাত ঘামছে কেন? আবহাওয়া তো শীতল, নাকি শাড়িতে গরম লাগছে? এমনি হালকা গরম লাগছে হয়তো। অদ্ভুত, মুখ বাদ দিয়ে হাত ঘামছে। শোনো, এখন যদি বলো আমি হাত ধরে আছি সেই জন্য, তাহলে কিন্তু ছাড়ছি না। হাতটাই তো শুধু ধরেছি, এতটুকু অনুমতি তো আমি পেতেই পারি, তুমি না চাইলেও। লজ্জায় মুখ নামিয়ে নিলাম। হঠাৎ ধরে রাখা হাতে চিমটি দিতেই আমি তার মুখের দিকে চাইলাম। নজরে নজর পড়ল। ঠিক এভাবে আমার দিকে চেয়ে থেকো, মুখ নিচু করে না রেখে, আমার ভালো লাগবে। আপনার ভালো লাগার খেয়াল রাখতে আমার বইয়েই গেছে। মনে মনে কথাটি বলে রাস্তার পাশে ছেড়ে যাওয়া গাছপালা বাড়ি দেখতে থাকলাম। আমি অন্যদিকে ফিরেও বেশ বুঝতে পারছি স্যার মুচকি হাসছেন। আমাকে নিয়ে পৌঁছালো এক হোটেলের সামনে। এখানে কেন? আমার এক বন্ধুর বিয়ে হচ্ছে এখানে। বিয়ে ঠিক হয়েছে শুনে সবগুলো বন্ধু বায়না করেছিল তোমাকে যেন এইখানেই নিয়ে আসি, ওদের সাথেও দেখা হয়ে যাবে আর তুমি একটু সময় কাটিয়ে ফেলতে পারবে একসাথে, তাই আর না করিনি। কি এত সময় আপনাকে সহ্য করেছি, এখন আপনার বন্ধুদের সামনেও যেতে হবে? কেন, কোনো সমস্যা? তুমি কি যেতে রাজি নও? এখন আর বলে কি হবে? এখন কি আর না করতে পারবো? বাড়ি থাকলে বললে কিছু বাহানা দেখানো যেত। চলেই যখন এসেছি। কি হলো, কথা বলছো না যে? তুমি না চাইলে আমি ফিরে যাই, অন্য কোথাও ঘুরে বাড়ি চলে যাব। না ঠিক আছে। স্যার আমার হাত ছাড়েনি এক মুহূর্ত। হাতটা ধরে ভেতরে আসতেই তার এক ঝাঁক বন্ধু মৌমাছির মতো এসে আমাদের ঘিরে ধরলো। মজা মাস্তি আড্ডা খাওয়া দাওয়া নাচ গান আরো কত কত মজা হলো।
তার বান্ধবীগুলোর সাথে সহজেই মিশে গেছি এই দুটো সময়ে। এখানে আসার পর যেন অন্য স্যারকেই আমি দেখেছি তার মধ্যে। বাড়িতে যেমন তাকে মন খোলা হাসি খুশি দেখেছিলাম, এখানে এসে তার দুষ্টুমি ফাজলামো রূপটাও দেখলাম। আজ তো একটা আড্ডা বাজছে, অথচ স্কুলে সব সময় মুড নিয়ে থাকেন। কেউ তার এইসব রূপ কখনো দেখেনি, আর কল্পনাও করতে পারেনি। এই যে আখি, এদিকে আসো, হা করো। দারুণ না? সবার মাঝে সে আমার মুখে চকলেট পুরে দিল। লজ্জায় মাথা নিচু করলাম। সবাই মজা নিচ্ছে, ফাজলামি করে বন্ধুগুলো কী সব বলে উঠছে। স্যার আমার কাঁধে হাত রেখে তাদের উদ্দেশ্যে বলে উঠল, এই, আমার কি 7-5টা বউ আছে যে আদর কম দেখাবো? ভাগ বার করে 5জনকে কি দিতে হবে? আমার তো একটা মাত্রই বউ। তোদের চলে সবগুলো বিয়ে করে ফেল রাহাতের মতো, তারপর নিজেদেরগুলোর সাথে ঢং দেখা। সর, আমার বউ লজ্জা পাচ্ছে তোদের কথায়। এত সময় যা বলছিল স্যারের এই কথায় সবগুলো হইচই করে উঠল। আমি লজ্জায় আরও মিশে যাচ্ছি মাটির সাথে। ওকে দেন, আমরা বেরিয়ে পড়ি। অনেক রাত হয়েছে, ওকে এবার বাসায় দিয়ে আসতে হবে। আন্টি আসার অনুমতি দিয়েছে, এইটাই বড়। বেশি লেট করলে পরের বার থেকে আর বেরি হতে দেবে না। সবার থেকে বিদায় নিয়ে আমরা 9টার দিকে বেরিয়ে এলাম হোটেল থেকে। রিক্সা ডেকে তাতে উঠে পড়লাম দুজন। আমি লজ্জায় স্যারের দিকে আর চাইতেই পারছি না। লোকটা কেমন নির্লজ্জের মতো হাতটা জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই আমি কোথাও পালিয়ে যাব। আসামির মতো করে ধরে আছে। আখি চলো না, আমরা আজ বিয়েটা করে ফেলি। 2 মাস আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। চোখ গোল গোল করে চাইলাম, স্যার হেসে দিল। এভাবে তাকিও না প্লিজ, ভুল কিছু করে ফেলবো। মুখ ঘুরিয়ে নিলাম। তার ধরে রাখা হাতে ঠোঁটের স্পর্শ পেয়ে চমকে তাকালাম। আমার হাতের পিঠে স্যার কয়েকবার চুমু ছুঁয়ে দিল। চোখ খিচে বন্ধ করে নিলাম, হার্টবিট বেড়ে গেল। আর স্যার শব্দ করে হেসে দিল। ভয়ে আর তার দিকে চাইলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার সামনে এসে নেমে পড়লাম। কলিং দাও, আমি এখন আর ভেতরে যাব না, আন্টিল ভেতরে যাও। আমি বাসায় ঢুকতেই স্যার একই রিক্সা করে চলে গেল। চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বন্ধ করতেই সন্ধ্যার এই কয়েক ঘন্টা চোখের সামনে স্মৃতি হয়ে ধরা দিল। স্যারের বলা একটা কথায় কানে বাজছে। তুমি জানো আখি, আমি সেই দিনের খুব করে অপেক্ষা করছি, যেদিন সকালে উঠব আর শুনবো আজ আমাদের বিয়ে, আর চিরদিনের জন্য তোমাকে নিজের করে নিয়ে আসবো আমার কাছে। ভাবনার মাঝে কখন ঘুমিয়ে গেলাম, স্বপ্নে যেন আমিও দেখে নিলাম সেই কাঙ্ক্ষিত দিনের এক ঝলক। বাস্তব খুব নিকটেই।